ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, আমরা কি শুরু আছে? জীবাশ্ম ও জ্বালানি। একদম শুরু থেকে শুরু করবো আমরা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে কি দেখো, এই অধ্যায়ের মধ্যে আমাদের বেশ কিছু বিক্রিয়া থাকবে। তো বিক্রিয়াগুলোর কারণে আমাদের হবে কি যে দেখো, জাস্ট আমাদের প্রথম কথা হচ্ছে বিক্রিয়াগুলো শেখার প্রথমে একটা টেকনিক শিখতে হবে। টেকনিকটা শেখার পরে বিক্রিয়াগুলো প্রচুর পরিমাণে লিখতে হবে। এটা হচ্ছে এই অধ্যায়ের শেখার টেকনিকটা। হ্যাঁ, আমরা একদম শুরু থেকে শুরু করি। ধরো আমরা সর্বপ্রথম এখান থেকে শিখবো হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে, আরেকটা কথা বলি, খুবই সংক্ষেপে আমরা অধ্যায়টা শেষ করে ফেলবো। 3টা ক্লাস করবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, এবং যতটা কম কথায় শেষ করা যায়, কেমন? আচ্ছা, সর্বপ্রথম আমাদের কি শিখতে হবে? হাইড্রোকার্বন। আমি জাস্ট সংখ্যাগুলো লিখবো না, সংখ্যাগুলো তোমরা আমার কথা থেকে লিখে নেবে। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোকার্বন কি জানিছিল? কার্বন ও হাইড্রোজেনের যৌগসমূহ কি বলে? হাইড্রোকার্বন। যেখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না, মানে অক্সিজেন বা অন্য কোনো কিছু এগুলো থাকার কোনো সুযোগ নাই। শুধু কি থাকবে? কার্বন, হাইড্রোজেন, কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, এরকম কিছু থাকবে। মানে সংখ্যাগুলো অনেক রকম হবে, আমরা দেখবো একটু পরে। বাট এখানে অন্য কিছু থাকতে পারবে না, অক্সিজেন থাকতে পারবে না, বা সালফার, মানে অন্য কিছু থাকতে পারবে না। শুধুমাত্র কি থাকবে? কার্বন আর হাইড্রোজেন। এই সমস্ত যৌগকে আমরা বলবো হচ্ছে হাইড্রোকার্বন। আরেকটা শব্দ লাগবে, সেটা হচ্ছে কি? জৈব যৌগ। খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এটা। কীরকম? যে দেখো আমাদের যত, আচ্ছা বেসিক্যালি আমরা জৈব যৌগ বলতে বুঝি হচ্ছে কার্বনের যৌগ, যদিও সংজ্ঞাটা শতভাগ সঠিক নয়। তো কার্বনের যৌগ বলতে আসলে আমরা কি বুঝো? দেখো, জৈব যৌগ হচ্ছে ওই যৌগগুলো, যে যৌগগুলো, হাইড্রোকার্বন হচ্ছে একটা জৈব যৌগ। আচ্ছা, এটা দুইটা টাইপ হতে পারে। একটা হচ্ছে কি হাইড্রোকার্বন, আর আরেকটা হচ্ছে এই হাইড্রোকার্বন। আমি সিএইচ দ্বারা কি বুঝেছি? হাইড্রোকার্বন। হ্যাঁ, ওকে, সিএইচ দ্বারা আমি বুঝেছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ। তাহলে জৈব যৌগ হচ্ছে ওই যৌগগুলো, যে যৌগগুলো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ। সহজ কথা, সংখ্যাটা এরকম হবে যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ কি বলা হবে? জৈব যৌগ বলা হবে। এবং এই অধ্যায়ে সবটাই আমরা এই জৈব যৌগ নিয়ে কাজ করব। এবং জৈব যৌগের মূল যে মৌলটা, আমাদের মূল যে মৌলটা, সেটা হচ্ছে কি? কার্বন। আমাদের সব কিছু হিসাব হবে কাকে নিয়ে? কার্বনকে নিয়ে। এবং কার্বনের যোজনী কত? 4। এরকম করে তার যোজনী এরকম হতে পারে 4টা। ঠিক আছে, আরও কিছু ধর্ম আছে কার্বনের। কার্বন চাইলে কি করতে পারে জানো? পাশাপাশি অন্য একটা কার্বনের সাথে একক বন্ধন গঠন করতে পারে। চাইলে সে দ্বিবন্ধনও গঠন করতে পারে, আবার ত্রিবন্ধনও গঠন করতে পারে। এই জন্য কার্বনের যৌগগুলো আসলে আমাদের অনেক অনেক বেশি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম পার্টটা। আমরা একটু আবার যৌগগুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, মুছে দিলাম। এখানে আরো অনেকগুলো কথা ছিল, এগুলো তোমাদের বই থেকে তোমরা পড়ে নিবা, কেমন? আচ্ছা, আমি একটা দিনে কয়েকটা দেখাচ্ছি এখানে। একটা হচ্ছে কি জানি, সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, সম মানে একই, গোত্র তো মানে আমরা বুঝি। এখানে অনেক, মানে জৈব যৌগের মধ্যে অনেকগুলো গোত্র থাকে, অনেকগুলো আমাদের মানুষের মধ্যে বংশ থাকে না, এরকম অনেকগুলো কি থাকে? গোত্র থাকে। তার মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে অ্যালকেন, একটা গোত্রের নাম হচ্ছে কি? অ্যালকিন। আরেকটা হচ্ছে, এখানে কি লেখা দেখা যায়? এখানে দেখা যায়, এখানে লিখতে দেখা যাবে। ওকে, যাই হোক, প্রথম কথা হচ্ছে অ্যালকেন, এরপরে গোত্র হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন। আমরা আজকে তোমাদের যতগুলো গোত্র আছে সবগুলো গোত্রের যৌগগুলোকে আগে চিনে ফেলবো, তারপর নেক্সট কোনো ক্লাসে এগুলোর কি বলে প্রস্তুতি বিক্রিয়াগুলো দেখবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন হচ্ছে যেখানে কার্বনের মধ্যে শুধুমাত্র কি থাকবে? একক বন্ধন। এবং অ্যালকেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। অ্যালকেন একটা কি? হাইড্রোকার্বন। ওই যে হাইড্রোকার্বন, তার একটা কথা বলা উচিত ছিল, হাইড্রোকার্বন দুই ধরনের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একক বন্ধন থাকলে সম্পৃক্ত, আর একের অধিক দ্বিবন্ধন থাকুক, ত্রিবন্ধন থাকলে কি হবে? অসম্পৃক্ত। ওকে, তো অ্যালকেনের মধ্যে শুধু একক বন্ধন থাকে, তো অবশ্যই সেটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এটার মধ্যে শুধুমাত্র কি থাকবে? একক বন্ধন থাকবে। আরেকটা কথা বলে রাখি, দেখো, একক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন থাকতে পারে।
তো প্রথম একটা বন্ধন, এখানে যতগুলো বন্ধন আছে দুই ধরনের বন্ধন, এগুলো সব হচ্ছে কি বন্ধন জানো? সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন আমাদের দুই ধরনের হয়, তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে দেখবা। একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এটা কি বলে? এটা পাই। দেখো প্রথম বন্ধনটা হচ্ছে সিগমা, সর্বপ্রথম গঠিত যে বন্ধনটা সেটা হচ্ছে কি সিগমা, এরপর যতগুলো হবে সব পাই। এবার দেখো এখানে প্রথম মনে করো এটা হইছে, তারপর নিশ্চয়ই এটা, তাহলে এটা নিশ্চয়ই কি হবে? পাই হবে। এটা কি হবে? সিগমা। এখানে এটা মনে করো প্রথম, এটা সিগমা, আর বাকি দুইটা কি হবে? এটা হচ্ছে পাই। এরকম। এবং পাই বন্ধনগুলো আমি জাস্ট এটা বলতে চাচ্ছি আর কি, যে পাই বন্ধনগুলো হয় খুবই দুর্বল, এটা মনে রাখবা। পাই বন্ধন কেমন হয়? খুবই দুর্বল। বাট সিগমা বন্ধনগুলো অনেক শক্তিশালী। তুমি যদি সামান্য পরিমাণ তাপ দাও, শক্তি দাও, এরকম কিছু দিলে পাই বন্ধনগুলো ভেঙে যেতে পারে। বাট সিগমা বন্ধনগুলো সহজে ভাঙা যায় না। এটা কি বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে এটা আমি নেক্সট টাইম আমাদের কাজে লাগবে। দ্বিতীয় বন্ধনটা হচ্ছে পাই বন্ধন, দ্বিতীয় বন্ধনটা হচ্ছে পাই বন্ধন, আর দ্বিতীয় তৃতীয় যেটা সেটাগুলো হচ্ছে কি বন্ধন? তাও পাই বন্ধন। আচ্ছা, তার মানে দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন থাকে, ত্রিবন্ধনের মধ্যে দুইটা পাই বন্ধন থাকে। ওকে, আমরা আবার আমাদের মূল পড়ায় চলে আসি। অ্যালকেনের মধ্যে কি বলছিলাম? শুধুমাত্র কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। ওকে, আচ্ছা যাই হোক, তো শুধুমাত্র যদি একক বন্ধন থাকে বোঝো, একক বন্ধনটার আমরা কি বলছিলাম? সিগমা। সিগমা বন্ধনগুলো কেমন হয়? শক্তিশালী। তার মানে অ্যালকেনের মধ্যে, অ্যালকেনের যে যৌগগুলো থাকবে এগুলো বন্ধনটা ভাঙাটা খুব একটা সহজ নয়। আচ্ছা, এই জন্য এরা রাসায়নিকভাবে অনেকটা কেমন হয় জানো? অনেকটা হয় নিষ্ক্রিয়। আর এদের নিষ্ক্রিয়তার জন্য এদের একটা নাম আছে, কি বলে এদেরকে? প্যারাপিন। কিসের জন্য এটাকে বলে প্যারাপিন বলে? এদের নিষ্ক্রিয়তার জন্য। এদেরকে আমরা কেন নিষ্ক্রিয় বলতে পারি? কারণ বন্ধনগুলো হচ্ছে সিগমা, সহজে বন্ধনগুলো ভাঙা যায় না। আর যাই হোক, এগুলো আমাদের কথা নয়। অ্যালকেনের রাসায়নিক যে সংকেতটা বা সাধারণ সংকেত, সাধারণ সংকেত, আচ্ছা এটা একটু হয়ে গেছে, CN আমার দেখা তো দরকার নেই, H2N+2। খুব ভালো করে খেয়াল করো, CnH2n প্লাস কত? 2। মানে বিষয়টা হচ্ছে এরকম যে হাইড্রোজেন সংখ্যাটা হবে কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে 2 বেশি। দ্বিগুণ থেকে? আচ্ছা, আমরা এটা করা শুরু করি। তাহলে কার্বন 1, আমি 1 দিলাম, 1 তো আর লিখবো না আমরা, না? 1 এর দ্বিগুণ করো, 2 × 1 মানে 2, তার সাথে 2 যোগ করো 4, তাহলে CH4 প্রথম সদস্য আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে C2, 2 দিলাম, এখানে 2 বসাও, 2 দুগুণে কত হবে? 4, 4 সাথে 2 যোগ করো, দ্যাট মিনস H6। কেমন? এরপরে C3, H 3 দুগুণে কত? 6, 6 2 8। কেমন? 4 বসাই, এখানে কত আসবে? 4, 4 দুগুণে 8, 8 2 10। ওকে, এরকম করে অনেকগুলো আসবে, এগুলো তোমরা একটু শিখে রাখবা। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখে আসছিলাম মনে হয় আগে, কার্বন সংখ্যা 1 হলে না কি বলে? মিথ বলে। মিথ। কার্বন সংখ্যা 1টার কি বলে? আচ্ছা, কার্বন সংখ্যা 2 হলে বলে ইথ। কেমন? আচ্ছা, কার্বন সংখ্যা 3 হলে কি বলে? প্রোপ। তারপর 4 হলে কি বলে? বিউট। আচ্ছা, 5 হলে কি বলে? পেন্ট। 6 হলে কি বলে? হেক্স। আচ্ছা, 7 হলে কি বলে? একটা প্যাডারের মতো, না? হ্যাপ্ট। 8 হলে কি বলে? অক্ট। 9 হলে নন। আর 10 হলে ডেক। কেমন জানি নামগুলা, যাই হোক, এখন এখান থেকে নামগুলো আমরা এখানে লিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু পরে আমি নামগুলো বলবো। এখন অ্যালকেনের মধ্যে নামটা কেমন হবে দেখো। অ্যালকেনের লিখতে একটা একার দন্ত ন আসে, এই যে এখানে একার দন্ত ন, অথবা আমরা যদি ইংরেজিতে নামটা লিখি এরকম হবে LKANE, অ্যালকেন। ANE আসবে, ANE বললে আমরা একার দন্ত ন বুঝবো। কেমন? ওকে, তাহলে অ্যালকেনের নামের শেষে একার দন্ত ন থাকে। এবার দেখি, দেখুন কার্বনের সংখ্যা কত এখানে? 1 হলে কি বলে? মিথ। তার সাথে আমরা যুক্ত করে দিব হচ্ছে একার দন্তন্য। একার দন্তন্য কি হয়ে গেল? মিথেন। 2 হলে না কি বলে? ইথ। যোগ করে দিব কি? একার দন্তন্য, ইথেন। 3 হলে কি বলে? প্রোপ। তাহলে আমরা দিয়ে দিব প্রোপ একার দন্তন্য। ওকে, এটা কি হবে? বিউট
একার দন্তন্য কি হবে? বিউটেন। এরপর কি হবে? পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এই হচ্ছে কারা? অ্যালকেন যারা তারা। ওকে, এটা লেখার পরে আমরা এবার এটার মধ্যে আসি। অ্যালকিন। অ্যালকিন হচ্ছে ওই যৌগগুলো হাইড্রোকার্বন যাদের মধ্যে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। কারা কারা জানো? কার্বন এবং কার্বন। এখানে অবশ্য আরো দুইটা দুজনই খালি থাকবে এভাবে। যাই হোক, কার্বন এবং কার্বনের মধ্যে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। একটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, তোমাদের মোটামুটি একটা দিয়ে কাজ করা হবে। হ্যাঁ, ওকে। দ্বিবন্ধন থাকলে আমরা কি বুঝে নিব? এটা হচ্ছে অ্যালকিন। এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু আমরা বলে এসেছি একটু আগে। তার মধ্যে একটা সিগমা বন্ধন আর একটা কি বন্ধন? পাই বন্ধনগুলো কেমন হয়? দুর্বল প্রকৃতির হয়। এবার বোঝো, যদি দ্বিবন্ধন কার্বন এবং কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন হতেই হয়, মিনিমাম কয়টা কার্বন লাগবে? দুইটা কার্বন। ওকে, তাহলে যদি কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন হতে হয়, মিনিমাম আমাদের কি থাকতে হবে? দুইটা কার্বন থাকতে হবে। তার মানে অ্যালকিনের ক্ষেত্রে আমরা এই যে মিথ 1 এর ক্ষেত্রে, এটা অ্যালকিনের ক্ষেত্রে কি হয়ে যাবে? বাদ। তাহলে আমরা শুরু করবো কত থেকে? 2 থেকে, মানে ইথ থেকে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি। এটার একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে কি CnH2n। ওকে, এবার আমরা শুরু করি। শুরু করবো কোন জায়গা থেকে? ইথ থেকে। শুরুতে কত বসাবো? জাস্ট কি করতে হবে? দ্বিগুণ। আচ্ছা, এরপর 3 বসাবো, কি করব? দ্বিগুণ। এরপর হচ্ছে 4 বসাবো, কি করব? 8। ঠিক আছে, ওকে। এবার নামটা লিখবো। দেখো, নাম লেখার সময় এখানে কি হবে? রস্যিকার দন্তন্য। এবং আমরা যদি ইংরেজি নাম লিখি, ইংরেজি নাম লিখলে আসবে ENE। ওই যে এখানে এ এর জায়গায় কি চলে আসবে? ই চলে আসবে। ALKENE, অ্যালকিন। ENE, তার মানে রস্যিকার দন্তন্য একটা হবে। তাহলে আমরা যদি 2 এর জন্য আমরা কি বলি? ইথ। তাহলে একটা রস্যিকার দন্তন্য দিব, ইথিন। এখানে আসি, প্রোপ। 3টা হলে তো যদি প্রোপ হয়, রস্যিকার দন্তন্য। 4টা হলে যদি বিউট হয়, তাহলে বিউট। রস্যিকার দন্তন্য কি হবে? বিউটিন। তারপরে কি চলে আসবে? পেন্টিন, হেক্সিন, হেপটিন, এভাবে করে চলে আসবে 10টা পর্যন্ত। কেমন? আচ্ছা, এটাতে আসি। এখানে লেখা কি দেখা যাবে? বেশি দেখা যাবে না। আর যাই হোক, তাহলে অ্যালকেন দেখাইলাম, অ্যালকিন দেখাইলাম, আর কি বাকি রয়েছে? অ্যালকাইন। ওকে, তো অ্যালকাইনের বিষয়টা হচ্ছে কি, যে লেখা কি দেখা যায়? কার্বন কার্বন কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। ওকে, ওই ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা আর বাকি দুটো কি? পাই। ওকে, তো এবং এটা সাধারণ সংকেত হচ্ছে অ্যালকাইনের কথা বলতেছি, CnH2n -2, মানে দ্বিগুণ থেকে 2 কম। অ্যালকাইনের ক্ষেত্রে কেমন ছিল? দ্বিগুণ থেকে হাইড্রোজেন সংখ্যা কি? 2 বেশি। এটা ছিল দ্বিগুণ, আর এটা হচ্ছে দ্বিগুণ থেকে 2 কম। আচ্ছা, আমরা বসাই। ওই আবারও সেম কথা, কার্বন কার্বন ত্রিবন্ধন হবে, তাহলে মিনিমাম কয়টা কার্বন লাগবে? না, মিনিমাম লাগে 2টা। ত্রিবন্ধন হইতে কার্বনের যোজনী না 4? এই যে এখানে হয়ে গেছে তো, এই যে কার্বনের যোজনী কত? 4। তো এই কার্বনটা যদি পাশে কার্বনের সাথে ত্রিবন্ধন গঠন করে, তারপরে তার যোজনী একটা খালি থাকে, ঠিক আছে? তাহলে 2টা দিয়ে কাজ শুরু করা যেতে পারে। তাহলে আমাদের সবচেয়ে শুরু করবো কত থেকে? 2 থেকে। ওকে, 2 থেকে যদি শুরু করি, আমরা বসাই কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন বলছি কি 2 থেকে দ্বিগুণ অপেক্ষা 2 কম। তাহলে 2 দ্বিগুণে কত? 4। 4 থেকে 2 বাদ দাও, 2। এটা। এরপর 3 বসাই, দ্বিগুণ করো 6, 2 বাদ দাও 4। এরপর 4 বসাই, দ্বিগুণ করো 8, 2 বাদ দাও 6। এরকম। তাহলে একটু এখানে বলছিলাম যে 2 হলে না কি বলে? ইথ। এটা কি? প্রোপ। 4 হলে কি বলে? বিউট। এখন দেখো, অ্যালকাইন লিখতে কি আসে? আকার, রশ্মি, দন্তন্য। আকার, রশ্মি, অনেকটা আসবে YNE। ওই যে এখানে যে এ ছিল, এর জায়গায় কি চলে আসবে? ওয়াই। তো নাম লিখলে কি হবে? এটা হবে ইথাইন। আমরা ছিল ইথ, সাথে লাগবে আকার, রশ্মি, দন্তন্য, ইথাইন। 3 হলে কি বলে? প্রোপ। তাহলে আমরা কি দিব? একটা আকার, রশ্মি, দন্তন্য, কি হবে? প্রোপাইন। 4 হলে বিউট, বিউট, আকার, রশ্মি, দন্তন্য, বিউটাইন। এরকম করে তোমরা জাস্ট একদম 10 পর্যন্ত সবগুলো করে ফেলবা। কেমন? আচ্ছা, আমাদের পরীক্ষার জন্য মোটামুটি 3টা জানলেই হবে, 2-3টার মতো জানলেই হবে আমাদের। ইথাইন তো জানতেই হবে। ইথাইন পরীক্ষা আসলে বেশিরভাগ সময় তোমাদের ইথাইন থেকে আসবে, অ্যালকিন থেকে আসলে ইথিন থেকে আসবে, ঠিক আছে?
মোটামুটি 2-3টা যৌগ তুমি একটু চিনে রাখলে হলো, 10টা চিনার দরকার নাই, বাট শিখে রাখতে হবে। হ্যাঁ ওকে, এটা ছিল আমাদের একদম বেসিক। এটা এগুলো আর ডিটেলস বলতেছি আমি একটু এটা কি তোমরা লিখছো? একটু লিখে ফেলো। আচ্ছা, অ্যালকেনের মধ্যে আবার ফিরে আসি। আমাদের অ্যালকেনে অনেকগুলো কথা বাকি রয়ে গেছে। কার্বনের যোজনী কত বললাম? এটা মুছে দিব। আচ্ছা, কার্বন যোজনী কত বলছিলাম? 4। আমাদের অ্যালকেনের সবচেয়ে ছোট সদস্যটাকে CH4, একটু আগে বলছিলাম মিথেন। তারপরে কে? ইথেন। C2H কত? 6, দ্বিগুণ থেকে 2 বেশি বলছিলাম না? ইথেন। আচ্ছা, এদের ক্ষেত্রে একটা কাজ করতে হবে আমাদের। এদের যোজনী না কত কার্বনের? 4। CH4টা দেখতে এরকম হয়, তার 4টা হাতে 4টা হাইড্রোজেন। এটাতে আসি। এরা কি করতো? কার্বন আরেকটা ধর্ম কি জানো? কার্বন চাইলে আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে সে শিকল তৈরি করতে পারে। ওই যে আমরা অ্যাসেম্বলির সময় মাঠে এরকম হাত দিয়ে দাঁড়ায় না, একজন হাত দিয়ে এরকম, তারা কি করতে পারে? এরকম শিকল তৈরি করতে পারে। কার সাথে? কার্বন আরেকটা কার্বনের সাথে। কার্বন আবার হাইড্রোজেনের সাথে নয় কিন্তু। ওকে, তাহলে এখানে কয়টা কার্বন দেখো? তার মানে এখানে একটা শিকল ছিল, সেই শিকলের মধ্যে 2টা কার্বন ছিল। ঠিক আছে, ওকে। কার্বন যোজনী কত? 4 আমরা ফিল আপ করে দিলাম, যেহেতু কার্বন যোজনী কত? 4। 1 2 3 4, প্রত্যেকটা 4 করে হয়ে গেছে। আর বাকি খালি হাতগুলো থেকে হাইড্রোজেন। আচ্ছা, এখান থেকে জাস্ট এটা আমরা এই জন্য করতেছি, এখন থেকে ইথেনকে আমরা এইভাবে লিখবো না, এইভাবে না লিখি। দেখো কার্বন এখানে কত? একটা কার্বন, প্রথম কার্বন। আমি এটাকে এইভাবে লিখি। দেখো তো এই কার্বনে কয়টা হাইড্রোজেন? 1 2 3। কয়টা হাইড্রোজেন? 3টা। CH3। এই কার্বনে 3টা CH3। তাহলে CH3 এটা হচ্ছে ইথেন। ইথেনকে আমরা এখন থেকে এইভাবে চিনবো। বুঝা গেছে? এখন তুমি বলতে পারো আচ্ছা এখানে তো একটা বন্ধন ছিল, এখানে কেন বন্ধন দিলাম না? এখানে অবশ্যই বন্ধন যদি না থাকে তোমাকে বুঝে নিতেই হবে এখানে একটা বন্ধন আছে। ঠিক আছে কি? এটা একটা শিকল বুঝাচ্ছি আমরা। আর কার্বন এবং কার্বনের মধ্যে এখানে একটা কি থাকবে? বন্ধন। তাহলে এই কার্বনের একটা বন্ধন গেছে এই কার্বনের সাথে, তাহলে যোজনী আর খালি থাকে 3। ওই 3-এর জন্য 3টা হাইড্রোজেন, এই 3-এর জন্য 3টা হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, ইথেনের পরে কে আসে? প্রোপেন। কত সেটা? C3H8 মেবি। এটার জন্য আমরা কি লিখবো? কয়টা কার্বন আছে দেখো? 1 2 3। যোজনী কত হবে? 4। বাকি হাতগুলোতে কি থাকবে? হাইড্রোজেন। দিলাম ফিল আপ করে। আচ্ছা, এটাকে এখন এভাবে লেখা ট্রাই করবো। হ্যাঁ, এখানে কয়টা শিকলের মধ্যে কয়টা কার্বন আছে? 3টা। প্রথম কার্বনে কয়টা হাইড্রোজেন? CH3 3টা। পরে কার্বনে 2টা। পরে কার্বনে 3টা। দেখছো? আচ্ছা, আরেকটা করি, তারপর আমি আরেকটা কথা বলবো। C4H কত হবে? 10। কয়টা কার্বন? 1 2 3 4। তাহলে ইন শর্ট আমি এবার এভাবে না লিখি, একটু শর্ট করে লিখি। দেখো এখানে কার্বনের কয়টা হাত খালি ছিল? এটা যাওয়ার পরে 1 2 3, 3টা হাইড্রোজেন ছিল। আমি যদি সরাসরি এখানে 3টা H দিয়ে দিই কোনো সমস্যা হবে? বুঝতে পারছো তো না? এই কার্বনের যোজনী এখানে গেল, এখানে 1 গেল, কত গেল? 2। তাহলে আমি এখানে কয়টা হাইড্রোজেন দিয়ে দিব? 2টা। এই কার্বনের এখানে একটা গেল, এখানে একটা গেল, কয়টা গেল? আরো কয়টা দিব হাইড্রোজেন? 2টা। এখানে মাত্র একটা গেছে এই কার্বনের, কয়টা দিব? 3টা। এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো কয়টা কার্বন না? 4টা। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কয়টা কার্বন ছিল? 3টা। তার মধ্যে 2টা মাথায়, একটা মাঝখানে। বুঝছি তো না? এবং খেয়াল করো মাথার কার্বনগুলোতে 3টা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন, বাট মাঝের গুলোতে কয়টা? এখানে দেখো এই মাথার কার্বন হচ্ছে এই 2টা, 3টা করে হাইড্রোজেন। মাঝে কয়টা? এই মাঝের গুলোতে 2টা করে হাইড্রোজেন। তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে যে মাঝের কার্বনগুলোতে অবশ্যই 2টা করে হাইড্রোজেন থাকবে, আর 2 প্রান্তগুলোতে 3টা করে। লিখি এখানে আবার। তাহলে কয়টা কার্বন আছে আমাদের এখানে? 4টা। তাহলে প্রান্তে কয়টা থাকবে? 2 প্রান্তে 2টা, 3টা করে থাকবে। তাহলে মাঝে কয়টা থাকবে? 2টা কার্বন, 2টা করে হাইড্রোজেন। CH3 দেখো তো 4টা কার্বন হয়েছে কিনা? 1 2 3 4। এই প্রান্তের গুলোতে 3টা করে হাইড্রোজেন থাকবে, আর মাঝের গুলোতে 2টা করে হাইড্রোজেন থাকবে। তাহলে বিউটেনকে আমরা এখান থেকে এইভাবে না চিনে এইভাবে চেনার ট্রাই করব। এটাও তো আমাদের জেনে রাখতে হবে, MCQতে আসতে পারে। এভাবেও জেনে রাখার ট্রাই করব। তা আমরা একটা কাজ করব, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আপাতত আমরা এই 4টাকে খুব ভালোভাবে মনে রাখার ট্রাই করব, কারণ আমরা বিক্রিয়া করবো কিন্তু বেসিক্যালি এই 4টা দিয়েই, অন্যগুলো দিয়ে খুব একটা বিক্রিয়া করবো না। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলোকে এইভাবে চিনে রাখার একটু চেষ্টা করো আগে আমাদের।
পরবর্তীতে আমরা এগুলো করবো। এগুলো লিখছো? শেষ করো, লিখে শেষ করো। কি বুদ্ধি জ্ঞান, কি বুদ্ধি নাও। কারো কাছে যদি নিজেরা মনে করো খুব বোকা প্রমাণ করতে চাও, তাহলে আর তুমি বলে দিবে আমি কি চালাক, তাহলে বুঝে নেবে তুমি বোকা। ঠিক আছে, কারণ চালাকরা কোনো এই কথা বলে না। সে যাই হোক, অ্যালকেন, অ্যালকেনের 4টা ইয়ে দেখছিলাম আমরা। সিএস কত? 4। এরপর হচ্ছে CH3, ইথেন, CH3, CH2, CH3। আপাতত আমরা একটু 3টা নিয়ে কাজ করি, হ্যাঁ, 3টে করে শিখবো সবগুলার। আচ্ছা, তো অ্যালকেন থেকে আরেকটা গোত্রের জন্ম হয়। অ্যালকেন থেকে কি বললাম? আরেকটা গোত্রের জন্ম হয়। সে গোত্রটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। মানে হচ্ছে এরকম যে তুমি অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিবা। অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কি হয়ে যায়? বের হয়ে যায়। যে কোনো একটা কার্বন থেকে, মানে প্রান্তের কোনো কার্বন থেকে একটা হাইড্রোজেন কি হয়ে যাবে? বের হয়ে যাবে। মানে তুমি এখানে যতগুলো অ্যালকেন আছে, আচ্ছা আমরা একটা বের করে দিই, হ্যাঁ। CH4 ছিল, আমরা একটা বের করে দিলে কত থাকবে? CH3। এখানে কয়টা ছিল? বড় করে আমরা প্রান্তগুলো থেকে, আচ্ছা ওই প্রান্তগুলো থেকে বের করি। CH3 2 হয়ে গেছে, হ্যাঁ। এটা থেকে আসি CH3 CH2, ওখান থেকে গেলে আমরা জাস্ট প্রান্তের কার্বনগুলো থেকে একটা করে হাইড্রোজেন কি করেছি? বের করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে কার্বনের যোজনী কত? 4। তো 4 যদি হয়, এই কার্বনের দেখো 3টা হাইড্রোজেনের সংযুক্ত হয়েছে, তার মানে তার 3 যোজনী ফিল আপ হয়েছে। আর একটা যোজনী কি? এই যে তার একটা যোজনী খালি, এটা দিয়ে দিলাম। এই কার্বনের একটা যোজনী গেছে এই কার্বনের সাথে, আর 2টা গেল হাইড্রোজেনের সাথে, তাহলে কত হলো? 3। আর কত বাকি রয়েছে? এই একটা, এই জন্য আমরা এখানে একটা যোজনী দিয়ে দিব, মানে এই কার্বনে একটা যোজনী খালি। এই কার্বনের সেম একটা যোজনী গেছে এই কার্বনের সাথে, 2 গেছে হাইড্রোজেনের সাথে, কত হলো? 3। আর 1 দিয়ে দিলাম এইদিকে খালি। তার মানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। ওই যে বললাম না, অ্যালকেন থেকে হাইড্রোজেন যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, অপসারণ হয়, তাহলে কি হয়ে যায়? অ্যালকাইল মূলক হয়। আচ্ছা, আর অ্যালকাইল মূলকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, এবং প্রত্যেকটার মধ্যে একটা করে যোজনী কি হচ্ছে? খালি থাকতেছে। তো যে সকল যৌগের যোজনী থাকে, খালি থাকে, যোজনী খালি থাকে, ওইগুলোকে বলা হয় মূলক। কি মূলক? যৌগমূলক। কি বলবে? যৌগমূলক। যাদের কি থাকবে? যোজনী খালি থাকবে। এটা বুঝতে পারছি? ওকে, ওই যে তোমরা দেখো না যে এটা একটা লেখে না, SO4 2- সালফেট, এটা কিন্তু একটা যৌগ মূলক, কারণ তার যোজনী আছে, এজন্য কি বলা হবে? যৌগ মূলক। আবার তুমি যদি বলো H2O, এটা কিন্তু মূলক নয়, এর যোজনী হচ্ছে 0। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে যৌগ, বাট তার যোজনী নেই। বাট এটাতে এখানে যোজনী আছে 2, এই জন্য এটা হচ্ছে যৌগ মূলক। সেম কথা অ্যালকাইলের ক্ষেত্রেও সেম, এখানে থেকে একটা একটা করে যোজনী কিন্তু খালি, এই জন্য আমি বলতেছি এটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। এখন বলতো অ্যালকাইল মূলকের যোজনী কত? তাইলে সে যদি চায় একটা হাইড্রোজেনকে সে তার সাথে সংযুক্ত করতে পারবে, অথবা তার থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য তার যোজনী হচ্ছে 1। কেউ যদি তার সাথে সংযুক্ত হতে হয়, কয়টা হাইড্রোজেন সংযুক্ত হতে পারবে? একটা। এর বেশি পারবে কি? না, কারণ তার যোজনী তো 4। এখানেও একটা আসার সম্ভাবনা আছে, এখানে একটা আসার সম্ভাবনা আছে, এই জন্য অ্যালকাইল মূলকের যোজনী কত হবে? 1 হবে। ঠিক আছে, বাট এগুলোর কিন্তু যোজনী নেই। এই যে অ্যালকেন, অ্যালকিন, এগুলো যোজনী কত? 0, এগুলো যোজনী নেই। আচ্ছা, নামটা কেমন হবে? প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু যোজনী খালি, এখানে যে কোনো কেউ চাইলে যুক্ত হতে পারবে। ঠিক আছে, আচ্ছা নাম কেমন হবে? এক কার্বনের নামটা কি বলি? মিথ। এটা হচ্ছে ইথ, এটা হচ্ছে কি? প্রোপ। এবার দেখো অ্যালকাইল লিখতে আকার রশ্মি ল, আকার রশ্মি ল, তাহলে এটা হবে আকার রশ্মি ল, আকার রশ্মি ল, আকার রশ্মি ল, কি হবে? মিথাইল, ইথাইল, প্রোপাইল, এরকম করে হবে আর কি। এবং প্রত্যেকটার একটা করে যোজনী কি? খালি। তার মিথাইল আমরা একটা অ্যালকাইল মূলকের নাম পাইছি কি? মিথাইল, ইথাইল, প্রোপাইল। CH3 মিথাইল, CH3 CH2, এখানে যোজনী খালি ইথাইল। জাস্ট এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। তোমরা 10 পর্যন্ত করে ফেলবা কিন্তু, হ্যাঁ, একটু তোলো এটা। এবার দেখবো কি, দেখো এবার যত ধরনের গোত্র আসবে পরবর্তীতে, সবগুলো গোত্র হবে অ্যালকাইল মূলকের সাথে, অ্যালকাইল মূলকের মাধ্যমে সৃষ্টি হবে। আমরা দেখবো এখন। প্রথম কথা, আমাদের একটা গ্রুপ আছে হচ্ছে এরকম, অ্যালকোহল। কি এটা? অ্যালকোহল।
আচ্ছা অ্যালকোহল কখন হবে আরেকটা জিনিস খেয়াল করো, ওই যে আমরা একটু অ্যালকাইল লিখছিলাম না, অ্যালকাইলকে আর দিয়ে প্রকাশ করে, আর দিয়ে আমরা কি বুঝবো, অ্যালকাইল মূলক। মানে জাস্ট আমি কোথাও যদি আর লিখি তুমি কি বুঝবা, অ্যালকাইল মূলক। ওই যে এখানে একটা যোজনী খালি দিছি কিন্তু, কারণ অ্যালকাইল মূলক যোজনী এক। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম, অ্যালকোহলের সাথে অ্যালকোহলটা উৎপন্ন হবে ঠিক এরকম করে, অ্যালকাইল মূলকের সাথে অ্যালকাইল মূলকের যোজনী কত, এক না? অ্যালকাইল মূলকের সাথে যদি একটা OH মূলক, OH মানে হচ্ছে এরকম, তার যোজনী কিন্তু এক খালি। অক্সিজেনের যোজনী কত, দুই, এক গ্যাস হাইড্রোজেনের সাথে আরেকটা খালি, এটাকে কি বলে জানো, হাইড্রোক্সিল মূলক। কি মূলক এটা বলে, হাইড্রোক্সিল মূলক। কেন মূলক বলতেছি আবারও, ওই যে তার যোজনী খালি, তো তার একটা যোজনী খালি, অ্যালকাইলের একটা যোজনী খালি, এক এক খালি, তাহলে তার একটা হাত খালি, এরও একটা হাত খালি, তার একটা হ্যান্ডশেক করে ফেলছে, এই যে এখানে এর একটা হাত খালি, ওই যে এক হাত খালি, তারা কি করে ফেলছে, ওই যে বন্ধন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ওই অ্যালকাইল মূলকের সাথে যদি আমরা একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দিই OH, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যালকোহল। সহজ কথা। তাহলে এবার একটু সিম্পলি আমরা একটু যদি বুঝি, দেখো আর মানে CH3, আর মানে CH3 CH2 এরকম, তাহলে আমরা একটু দেখি, আর মানে হচ্ছে কি CH3, ওই এখানে কার্বনের একটা যোজনী কি, ওই খালি হাতে আমরা কি কার সাথে হ্যান্ডশেক করে দিলাম, OH এর সাথে হ্যান্ডশেক করে ফেলছে, ফিল আপ হয়ে গেছে কিন্তু, H তিনটা আর OH একটা, চারটা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে কত, CH3 CH2, ওই খালি হাত OH এর খালি হাত হ্যান্ডশেক OH পাইছি, এরপরে CH3 CH2 খালি হাতে OH এর হ্যান্ডশেক। ঠিক আছে, এই তো অ্যালকাইল মূলকের সাথে যদি আমরা OH সংযুক্ত করে দেই, তাহলে সেগুলো কি হয়ে যাবে, অ্যালকোহল। মানে অ্যালকোহল চেনার উপায়টাই হচ্ছে এটা, যে এখানে একটা কি থাকবে, OH থাকবে, একাধিকও থাকতে পারে, সমস্যা নাই, মানে একাধিকগুলো তোমাদের নাই, এগুলো ইন্টারমিডিয়েটে গেলে দেখবা। আচ্ছা, তো এখন অ্যালকোহলের নামটা কেমন হবে, হ্যাঁ আগের মতো করে এখান থেকে কিন্তু ওক আর হল এরকম দেওয়া যায় না। ঠিক আছে, এখানে নামের সাথে যুক্ত হবে হচ্ছে অল। কি যুক্ত হবে, অল, একসাথে করলে অল আসবে, কেমন? আচ্ছা, কেমন ভাবে নামটা হবে আমি একটু দেখাই। একটা জিনিস খেয়াল করো, এক কার্বন থাকলে আমরা কি বলতাম, মিথ। আচ্ছা, এখানে কার্বনের মধ্যে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই, সবগুলো কিন্তু একক বন্ধন, আর একক বন্ধন থাকলে আমরা বলতাম সেগুলো অ্যালকেন। কি বলতাম, এই CH3টা মূলত মিথেন থেকে উৎপন্ন হয়েছিল, কি থেকে, মিথেন থেকে। তাহলে আমরা দেখি এটা আসলে মূলত কি ছিল, মিথেন ছিল। ওই মিথেনের সাথে আমরা যুক্ত করে দিব অল। কি যুক্ত করলাম, তো একসাথে করলে কি আসবে, মিথানল। তার এটার নাম কি, এটার CH3OH মিথানল। তাহলে এক কার্বনের অ্যালকোহলের নাম হচ্ছে মিথানল। এবার আর ফরকটা বললাম না, বলো এটা কি হবে, ইথানল। তোমাদের এটা একটু বেশি জানতে হবে, কারণ এগুলো এটা বিক্রির মধ্যে সবচেয়ে বেশি ইউজ হবে। ইথানল, CH3 CH2OH। আচ্ছা, এটা কয় কার্বনের, 3 কার্বনের, নাম কি হবে, প্রোপানল। বুঝতে পারছি? ওকে, তাহলে মিথানল, ইথানল, প্রোপানল আমরা জাস্ট 3টা করে শিখবো, বাকিগুলো তোমরা চাইলে করে ফেলতে পারবা। আর এই 3টাগুলো আমাদের বিক্রিয়াগুলোর মধ্যে কাজে লাগবে। এগুলো হচ্ছে আমাদের অ্যালকোহল। এখানে কোনো সমস্যা আছে, তুলছো, সবাই তোলা হয়েছে? ও মাই গড, সবাই এত ফাস্ট। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এরপর আর কোনটা আসবে আমাদের, অ্যালকোহলের পরে অ্যালডিহাইড। ওকে, দেখবো হচ্ছে আমরা অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালকোহল চিনি আমরা কিভাবে, OH থাকলে অ্যালকোহল চিনি কিভাবে, হ্যাঁ অবশ্যই কার্বনের সাথে OH থাকবে, হ্যাঁ আবার পানির মধ্যেও OH থাকে, H2O থাকে না, HOH, এটা কিন্তু আবার অ্যালকোহল হবে না, কারণ এই OH টা হচ্ছে H এর সাথে। ঠিক আছে, ওকে। তো অ্যালডিহাইডটা কখন হয়, OH থাকলে অ্যালকোহল হয়, আর অ্যালডিহাইড হয় হচ্ছে CHO, এরকম একটা কার্বনিল মূলক, CHO। ঠিক আছে, আচ্ছা এটা দেখতে এরকম হয়, দেখো কার্বনের যোজনী, অক্সিজেনের যোজনী কত, আচ্ছা এটা মুছে দিই, সুন্দর করে লিখি। অক্সিজেনের যোজনী কত না, 2, দেখো 2 হয়েছে। কার্বনের যোজনী কত গেছে, 4 আছে, 2 গেছে। এখানে একটা দিলাম, কত হয়েছে, 3, একটা খালি। বুঝতে পারছো, CHO এর গাঠনিক সংখ্যাটা এরকম, কেমন? আচ্ছা,
এবার খেয়াল করো অ্যালডিহাইডের যে এগুলোকে বলা হয় কার্যকরীমূলক। কি বলে? কার্যকরীমূলক। যেমন OH একটা কি ছিল? কার্যকরীমূলক ছিল। CHO একটা কি? কার্যকরীমূলক। কার্যকরীমূলক একটা বৈশিষ্ট্য কি জানো? এরা যখন কোনো একটা অ্যালকাইল মূলকের সাথে থাকে, ওই বিক্রিয়ার ওই যৌগের ধর্ম কেমন হবে, তার রাসায়নিক বিক্রিয়া কেমন হবে, সব নির্ধারণ করা হচ্ছে কার্যকরীমূলক। কে নির্ধারণ করে? কার্যকরীমূলক। এই জন্যই তার নাম কার্যকরীমূলক। কাজটা সব তা সে করে আর কি। হ্যাঁ, দেখো অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO এমন একটা কার্যকরীমূলক, তার কাছে অলরেডি একটা সি আছে। তার কাছে অলরেডি একটা কি কার্বন আছে। আমাদের জৈব যৌগের মূল কনসেপ্ট হচ্ছে কার্বন। বুঝো নাই? তাহলে এখানে যেহেতু অলরেডি একটা কার্বন আছে, তুমি কি বুঝতেছো? এটা অলরেডি কি হয়ে আছে বলো তো? এটা অলরেডি মিথ হয়ে আছে। মিথ, ওই যে কার্বন সংখ্যা 1 হলে আমরা বলি মিথ বলি। তাহলে যেহেতু এই কার্যকরীমূলকেই একটা সি আছে, তাহলে অলরেডি সে কি হয়ে আছে? মিথ হয়ে আছে। ওকে, তা আমরা একটা কাজ করি। CHO একটা হাত না খালি, খালি হাতে মনে করো আমরা একটা H দিয়ে দিলাম। বুঝছি? আচ্ছা, এরপর CHO এই খালি হাতে মনে করো আমরা একটা CH3 ওই যে মিথাইল মূলকটা দিয়ে দিলাম। এবার কার্বন কটা হয়ে গেছে দেখো? দুইটা। এখানে কয়টা? একটা। আচ্ছা, তো অ্যালডিহাইডের নামের জন্য আমরা যুক্ত করব হচ্ছে এল। এল কি যুক্ত করব? এল। এটা মনে রাখবা, কি যুক্ত করবো নাম? এল। এক কার্বন থাকলে আমরা না কি বলতাম প্রথমে? মিথেন যোগ এল। একসাথে করলে হবে মিথানেল। এখানে লিখি আমি। হ্যাঁ, এটা হচ্ছে কি মিথানেল। নামগুলো কেমন কেমন? এটা কয় কার্বন? দুই কার্বন থাকলে কি বলবো তাইলে? ইথানেল। তাহলে অ্যালডিহাইডের নামগুলো কেমন এটা দেখে ফেলছি না? এটা 2টা পর্যন্ত শিখলেই হবে। এখন তুমি চাইলে আরো দিতে পারতা। এখন তুমি CH3 না দিয়ে CH3 ইথাইল দিতে পারতা। CH3 CH2 আর খালি হাতে কে থাকবে? CHO। কয়টা কার্বন হয়ে গেল? 1 2 3। তাহলে 3টা থাকলে কি বলা হবে? প্রোপানেল। ঠিক আছে? তার প্রত্যেকটা থেকে আমরা 3টা করে শিখবো। তোমরা বাকিগুলো করে ফেলতে পারবা, 10টা পর্যন্ত করা যাবে। ঠিক আছে? তোমরা এই 3টা পর্যন্ত শিখলে আমাদের আপাতত চলবে আর কি। CHO এটা হচ্ছে মিথানেল, CH3 CHO ইথানেল, CH3 CH2 CHO এটা কি? প্রোপানেল। এটা হচ্ছে আমাদের কোন গ্রুপটা? অ্যালডিহাইড। ঠিক আছে? আমরা কিন্তু এখন প্রস্তুতি দেখতেছি না বা বিক্রিয়াও দেখতেছি না, এখন জাস্ট একটু চিনি চিনি যাচ্ছে আর কি। পরের ক্লাসে আমরা ইয়ে দেখবো, প্রস্তুতিগুলো দেখবো। এটা কি বলছো? আচ্ছা, মুছে বলবো? আচ্ছা, অ্যালডিহাইডের পরে আর আমাদের আরেকটা গ্রুপ আছে, কি জানি সেটা? জৈব অ্যাসিড। এটা মুছে দিলাম। হ্যাঁ, অনেকগুলো নাম আছে এটার। আমি এখানে বললাম ধরো জৈব অ্যাসিড। আর কি নাম হতে পারে? ফ্যাটি অ্যাসিড। আর কি নাম হতে পারে? কার্বক্সিলিক অ্যাসিড বা ওইক অ্যাসিড। কি অ্যাসিড? অনেকগুলো নাম আছে এটার। তো দেখো জৈব অ্যাসিডের কার্যকরীমূলক কি জানো? COOH একটা দুজনই খালি। আচ্ছা, এটার কি বলা হয় জানো? কার্বক্সিল মূলক। এই মূলকটার নাম কি? কার্বক্সিল মূলক। মূলক কেন? ওই যে সেম কথা, আবার দুজনই খালি। ওকে, এটার গাঠনিক সংখ্যাটা কেমন হয় দেখো? এটা গাঠনিক সংখ্যাটা হয় এমন, ওয়েজ আর একটা হাত কি হলো? এটা হচ্ছে আমাদের কার্বক্সিল মূলক। সেম কথা অ্যালডিহাইডের মতো। কার্বক্সিল মূলকটা এমন একটা মূলক, তার কাছে অলরেডি কি আছে? একটা কার্বন। তার মানে সে কি হয়ে আছে? মিথ হয়ে আছে। মিথ। ওকে, তাহলে আমি জাস্ট এরকম লিখলাম COOH। এ খালি হাতে কি দিয়ে দিলাম? একটা H দিয়ে দিলাম। এখানে COOH, এ খালি হাতে একটা CH3 দিয়ে দিলাম। তুমি চাইলে এটা লিখবা, এটা তোমাদের ইয়ে। হ্যাঁ, তো দেখো জৈব অ্যাসিডের নামের জন্য আমরা যুক্ত করব হচ্ছে ওইক অ্যাসিড। কি যুক্ত করব? ওইক অ্যাসিড। আচ্ছা, এখানে কয় কার্বন দেখো? আচ্ছা, এক কার্বন হলে আমরা বলি হচ্ছে সচরাচর মিথেন প্লাস ওইক অ্যাসিড। একসাথে করলে কি হয় জানো? মিথানোইক অ্যাসিড। কি বলা হবে এটারে? মিথানোইক অ্যাসিড। তাহলে COOH এটা কি? এটা কি হবে? মিথানোইক অ্যাসিড। এবার বলো এটা কি হবে তাহলে? কয় কার্বন?
2 কার্বন, তাহলে কি নাম হবে এটার? ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তারপর এটা কি হবে? প্রোপানোয়িক। এরপর একটা বিউটানোয়িক অ্যাসিড। কেমন? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের জৈব অ্যাসিড বা যেগুলোকে আমরা কি বলি? ফ্যাটি অ্যাসিড বলি। মিথানোয়িক অ্যাসিড আরেকটা নাম আছে, ফর্মিক অ্যাসিড। কি নাম এটার আরেকটা নাম? তোমরা এগুলো লিখে নিবে। এটার আরেকটা কি নাম? ফর্মিক অ্যাসিড। ফর্মিক, ফর্মিক, ওই যে পিঁপড়া কামড় যেটা থাকে। আর এটা আরেকটা নাম আছে ইথানোয়িক অ্যাসিডের, এটা হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এটা ভিনেগারে থাকে, ঠিক আছে? এটা কি ভিনেগার থেকে দেখছো তো না? আচ্ছা, এই ভিনেগারে কি থাকে তাহলে? অ্যাসিডিক অ্যাসিড একটা দ্রবণ নাকি থাকে ওখানে। এগুলো আমরা নেক্সট ইয়ের সময় বলবো, বিক্রিয়া করার সময় এগুলো ডিটেল বলবো। আর মিথানোয়িক অ্যাসিড একটা নাম কি? ফর্মিক অ্যাসিড, যেটা কিসের মধ্যে থাকে? পিঁপড়ার কামড়ে, পিঁপড়ার মধ্যে থাকে। পিঁপড়া কামড় দিলে জ্বালা করে না একটু, এখানে ফর্মিক অ্যাসিড থাকে। আর ভিনেগারে কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড থাকে। মোটামুটি এই হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রুপের পরিচয়গুলো আর কি, হ্যাঁ, যে তার যৌগগুলো কেমন হয়, মোটামুটি তার সংকেতগুলো কেমন হবে। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কি দেখবো তাহলে? প্রস্তুতি, আর কি তার বিক্রিয়াগুলা, তার রাসায়নিক ধর্মগুলো, এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। কেমন? ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই করলাম।